গত ক্লাসে কোশ্চেন প্যাটার্ন আমরা আলোচনা করছিলাম যে কি কোশ্চেন আসছে বিভিন্ন সময়। আচ্ছা, যাই হোক, গত ক্লাসের পরে আজকের ক্লাসটা আমরা দেখবো যে বেসিক্যালি কি কি কোশ্চেন আসে বিভিন্ন সময়। ঠিক আছে, মানে সিলেবাসটা যেন আমাদের কাছে খুব বড় মনে না হয়। ঠিক আছে, আর আগের ক্লাসে আমি বলছি যে মানে বেশি প্রেশার নিয়ে যেন আমরা ফেল না করি, কারণ ইনকাম ট্যাক্স খুব সহজ বা খুব সাধারণ ইস্যু না। এর জটিল এরিয়াগুলি কভার করতে যেন আমরা ফেল না করি। আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস যদি গত ক্লাসে না করে থাকি, এই জায়গায় দেখেন একটা ওই যে কয়েকটা সেশনের কোশ্চেনের টপিক কি ছিল সেই কথাগুলো বলা আছে। না তাহলে স্যার, আলোচনা করা 96, হয় নাই। আচ্ছা তাহলে 96, 99, 2007, 12, এরপরে ছিল 17, আর 17-র পরে 24-এ কোশ্চেন আসছে। 24-এর কোশ্চেনটা আজকে আমি আপনাদের অ্যান্সার সহ দেখাবো। তাহলে আমরা যদি ওয়ার্ড দেখে দেখেন, এই এব্রিভিয়েশন থেকে কোশ্চেন ছিল একবার 3 মার্কস। তারপরে যে এডিআর, যদিও পরীক্ষা বাংলা আসবে, আমরা বাংলায় আলোচনা করব। এডিআর মানে এডিআর থেকে কোশ্চেন ছিল 10 মার্ক। এডিআর মানে হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। তো এটা থেকে 10 মার্ক কোশ্চেন আসছে। এই 10 মার্কের কোশ্চেন কি ছিল দেখেন, একবার বলছে এডিআর বলতে কি বোঝায়, আর একটা বলছে যে এডিআর অ্যাপ্লিকেশন করতে গেলে তার এলিজিবিলিটি কি আর শর্ত কি, আর এটা বলছে এডিআর এ যাওয়ার বেনিফিট কি। এরপরে দেখেন আয়ের যে আমরা 7টা খাত বলছি, এই 7টা খাতে ট্যাক্সেবল ইনকাম বের করতে গেলে কি কি খরচ বাদ দেওয়া যাবে। ঠিক আছে, তো এগুলো আসলে একবার দুইবার পড়লেই লিখতে হবে, খুব ইফোর্ট দেওয়া লাগবে না। আর 7টা খাত গতবারও বলছিলাম যে 7টা খাতের সংক্ষেপে মনে রাখতে গেলে কি করবেন। তাহলে আপনারা যদি এখানে যে টেকটিকটা দেওয়া আছে এটা খেয়াল রাখবেন। যেমন ই ফর হলো এমপ্লয়মেন্ট, আর ফর রেন্ট, এ ফর এগ্রিকালচার, বি ফর বিজনেস, সিজি মানে ক্যাপিটাল গেন, এফ এ মানে হলো ফিক্সড, সরি ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ও মানে আদার ইনকাম। এরপরে বলা আছে ই এফ মানে হলো পার্টনারশিপ ফান্ড, এফ আই মানে ফরেন ইনকাম, আর একটা হলো মাইনর চাইল্ড অথবা স্পাউস। তাহলে আপনারা আয়ের 60 টাকা যখন বারবার মেমোরাইজ করবেন, এক সময় ওই 7টা খাত আর মনে রাখা লাগবে না। এই শব্দ দিয়ে আপনি বুঝবেন এখানে কি বুঝাইছে। তাহলে 7টা খাতের মধ্যে দেখেন যে কোশ্চেন আসছে হলো রেন্টাল আর বিজনেস ইনকাম। তাহলে এই জায়গায় কি কি খরচ এলাও হয় সেই বিষয়টা মোটামুটি মনে রাখলেই হবে। তারপর আবার দেখেন বলছে যে এক কথায় অ্যান্সার দাও, এটা আসছে 12 মার্কস। 12 মার্কস আসছে 2012 সালে। আবার 96 সালে কিছু কোশ্চেন আসছে। তাহলে এক কথায় প্রকাশ করো অথবা এক কথায় জবাব দেন, বা অথবা এমসিকিউ টাইপের কোশ্চেন যা আসবে, এইগুলি বেসিক্যালি বারবারই বলছিলাম যে সংজ্ঞা সংজ্ঞা পড়লেই আনাফ। তো সংজ্ঞায় কি আসছে, মানে এক কথায় কি আসছে যে আগে ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, এখন হচ্ছে অ্যাক্ট। অর্ডিন্যান্স কোন সালে প্রবর্তন হয়। তারপরে বলা আছে ট্যাক্স ডে। ট্যাক্স ডে মানে হলো এটা চেঞ্জ হয়ে এখন আসছে স্পেসিফিক ডে ফর রিটার্ন সাবমিশন। তাহলে রিটার্ন সাবমিট কবে করবেন এগুলো কিন্তু এক কথায় বলা যায়। ঠিক আছে, তারপর এটা আসছে লাস্ট ডে অফ রিটার্ন সাবমিশন বাই ইন্ডিভিজুয়াল। তারপরে বলছে এই যে ইনকাম ট্যাক্স অথরিটি, তাদের সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ে কারা আছে। তারপরে দেখেন এই যে রিপেয়ার এন্ড মেনটেন্যান্স, মানে ভাড়া ইনকাম, বাড়ি ভাড়া ইনকাম আসলে সেখানে রিপেয়ার মেনটেন্যান্স খরচ কত দেখাইতে হবে। তাহলে এইভাবে খরচের খাত দেওয়া আছে। তাহলে এই যে 2 পাতার চার্ট, এই চার্টটা দেখলে আপনি বুঝতেছেন যে কি কি কোশ্চেন আসছে। তো কোশ্চেনের মধ্যে যদি আমরা প্যাটার্ন চিন্তা করি, দেখেন রিপিটেশন কিন্তু খুব কম। রিপিটেশন মানে এব্রিভিয়েশন জীবনে একবার আসছে, এডিআর একবার আসছে এই জায়গায়। ঠিক আছে, আবার পরে দেখবেন এডিআর অন্য ফর্মে আসছে। তাহলে এই জায়গায় আপনারা এই কোশ্চেন অ্যানালাইসিস করে আপনারা কিন্তু নিজেরাই ঠিক দিতে পারবেন যে কোনটা আপনি ভালোভাবে করবেন। তাহলে এই যে অ্যালাউবল ডিডাকশন, এটা কিন্তু আবার এই যে এক কথায় জবাবের মধ্যে আসছে। ঠিক আছে, তাহলে এক কথায় জবাবের মধ্যে কি আসছে দেখেন। প্রথম বলা আছে যে এই আইন কবে প্রবর্তন হয়েছে, কর জমা দেওয়ার লাস্ট ডেট কবে, সর্বোচ্চ ব্যক্তিকে,
তারপরে বলা আছে যে বাড়ি ভাড়া ইনকাম থেকে রিপেয়ার মেনটেন্যান্স বাবদ কত টাকা বাদ দেওয়া যাবে। তারপরে ইনভেস্টমেন্ট রিবেট কত টাকা পর্যন্ত অ্যালাউড। তারপর এটা বলা আছে লিমিট অফ ইনকাম অফ দ্য লাস্ট ইনকাম ইয়ার রিকোয়ার্স AIT, কত টাকা ইনকাম থাকলে উদ্যম করে দেওয়া লাগবে। তারপর হচ্ছে যে আপিল প্রসিডিংস, এই জায়গায় ফি কি দিতে হবে। তারপর হচ্ছে হু ক্যান সাইন রিটার্ন ফর রিটার্ন অফ ইন্ডিভিজুয়াল, তাহলে ব্যক্তি করদাতার করের ফাইল কে সাইন করতে পারবে। তারপর বলছেন নেট ওয়েলথ কত টাকা থাকলে আপনি করের অতিরিক্ত সারচার্জ দেওয়া লাগবে। তারপর বলা আছে দেখেন মিনিমাম ট্যাক্স ফর ইন্ডিভিজুয়াল হ্যাভিং ইনকাম ওভার থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে কত টাকা পর্যন্ত থাকলে ইনকাম, কত টাকা পর্যন্ত ইনকাম থাকলে আপনার ট্যাক্স দেওয়া লাগবে। তারপর বলা আছে মেনশন টু সোর্সেস অফ নন অ্যাসেসেবল ইনকাম, তাহলে আমরা যে 6 শিডিউল পার্ট এর কথা বলছি, ওই পার্ট 36টা প্যারা বলছিলাম, 36 প্যারা আপনার মনে রাখার দরকার নেই, আপনার সহজ কয়টা খাত মনে রাখবেন। তারপরে দেখেন বলছে হাউ মেনি সেকশন, তাহলে এই যে এখানে ছিল 2 মার্ক, তাহলে আমরা যদি জানি ইনকাম ট্যাক্স একটা কয়টা সেকশন আছে, এটা মুখস্থ করা মনে রাখার কোনো জটিল ইস্যু নেই। তাহলে দেখেন এই যে এই ছোট ছোট কোশ্চেন গুলি একবার আসছে এক কথা হিসাবে, আবার দেখবেন পরের দিকে গেলে দেখবেন এটা ডেফিনেশন আকারে আসছে। আর আপিলে দেখেন আপিলের এগেনস্টে ছিল 10-10-20 মার্ক, এই বছরও আসছে, এখানেও আসছে, এরপর আবার অল্প অল্প করে আসছে। তাহলে যে পাশে যে আমি লিখলাম দেখেন এই যে অ্যাসেসমেন্ট অর্ডার, কেউ মানে হলো অ্যাসেসমেন্ট অর্ডার, তাহলে আপনারা নিজেরা যখন কয়েকবার পড়বেন, পড়লে আপনার মাথায় ঢুকবে। তাহলে সিকোয়েন্সটা কি, সিকোয়েন্সটা হইলো অ্যাসেসমেন্ট অর্ডার হবে, অ্যাসেসমেন্ট অর্ডার হওয়ার পরে আপনি আপিল করবেন, এই আপিলকে বলা হয় ফার্স্ট আপিল। এরপরের প্রসিডিউরটা হলো আপিলে সন্তুষ্ট না হলে ট্রাইব্যুনালে যাবেন, তারা বলা হয় সেকেন্ড আপিল। সেকেন্ড আপিলে সন্তুষ্ট না একবার হাইকোর্টে, হাইকোর্টে সন্তুষ্ট হন নাই, তারপরে যাবেন আপিলের ডিভিশন, সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে। অথবা এই যে প্রসেস, এই প্রসেস বাদ দিয়ে আপনি সরাসরি ADR এ যাবেন। তো আপিলের ক্ষেত্রে লাগছে কার কার এগেনস্টে আপিল করা যাবে, কার এগেনস্টে কোথায় আপিল করা যাবে। এখানে বলা আছে আপিল করতে গেলে টাইম লিমিট কি, তারপর বলা আছে গ্রাউন্ডস অল আপিল, আপনি কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপিল করতে হবে। তাহলে যারা ইনকাম ট্যাক্স লয়ার না মানে LLB করছেন, তারা কিন্তু এই বিষয়ে সহজে বুঝবেন। এরপরে বলা আছে যে এই যে আপিল করবেন, আপিল করতে গেলে ফি দিতে হবে, নির্দিষ্ট ফর্মে আপিল করতে হবে, নির্দিষ্ট সময় করতে হবে, পার্টিকুলার রিজন থাকতে হবে। তাহলে এই টোটাল বিষয়টা পড়তে গেলে দেখবেন যে ওই বিশাল বড় ইস্যু। তাহলে ওই বিষয় থেকে আমরা সংক্ষেপে একটা চার্ট শিখবো, চার্ট। তাহলে পর্যায়ক্রমে আমরা ওদিকে যাব। তারপরে দেখা আছে অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, তাহলে এই যে শব্দ আছে ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে হলো ন্যাচারাল পার্সন, আমি আপনি। তাহলে আমি আপনার বাইরেও যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়ছেন তারা জানেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে তার লাইসেন্স লাগে, আর RDS এর পারমিশন লাগে। তার মানে কাগজের মাধ্যমে কিন্তু কোনো ট্যাক্স পেয়ার বা SSC সৃষ্টি হয়, অথবা তাহলে কাগজের মাধ্যমে যার অস্তিত্ব, সে ইন্ডিভিজুয়াল না, সে ন্যাচারাল না, সে হলো আর্টিফিশিয়াল পার্সন। আজকের ক্লাসে আমরা দেখবো আর্টিফিশিয়াল পার্সন কারা, আর এই যে ইন্ডিভিজুয়াল বলছে তারা কারা, এর মধ্যে কিন্তু আবার ভাগাভাগি আছে। তাহলে এই ভাগাভাগিটা আমরা দেখার পরে শেখার পাশাপাশি যদি আমরা এখানে দেখি, তাহলে SSP বা ট্যাক্স পেয়ারের 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ন্যাচারাল আর একটা হলো আর্টিফিশিয়াল, বা এটা ভাগ করা হয় নন কর্পোরেট আর একটা হলো কর্পোরেট। কর্পোরেট বলতে ইউজুয়ালি কোম্পানি, তাহলে দেন প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড, পাবলিকলি ট্রেডেড, ব্যাংক, ইন্স্যুরেন্স, এরকম বলা আছে। আর নন কর্পোরেট বললে ইন্ডিভিজুয়াল, তারপরে বলা আছে পার্টনারশিপ ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পার্সন, ট্রাস্ট, লোকাল অথরিটি। আর একটা আছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির ইন্ডিভিজুয়াল, এখন আসলে তারা নন কর্পোরেট। আর বাকি সবগুলিরে তাদের যেহেতু ব্যবসা বাণিজ্য আছে, এগুলোরে কর্পোরেট নেচারে ফেলাইছে। তো অনেক সময় দেখবেন যে এই যে ইন্ডিভিজুয়াল পার্সন, এদের মধ্যে আবার কারা কারা ট্যাক্স পেয়ার, ওটারও ক্লাসিফাই করা আছে। ক্লাসিফাই করে মেল, ফিমেল, বয়স্ক ব্যক্তি, তারপরে তৃতীয় লিঙ্গের ব্যক্তি, যোদ্ধা ও মুক্তিযোদ্ধা, তারপরে যে জুলাই 24 ওই সময় যারা যুদ্ধাহত ছিল, আরটা হলো হ্যান্ডিক্যাপড মানে প্রতিবন্ধী ব্যক্তি, এদের আলাদা আলাদা ক্লাসিফিকেশন করা আছে।
তাহলে পরীক্ষা যদি আসে তাহলে আমরা কিন্তু এই যে এখানে বলা আছে এইটুকু মনে রাখলে না। তাহলে অ্যাসেসমেন্ট অফ ট্যাক্স পেয়ারের ক্ষেত্রে আবার বলছে যে দেখেন এই যে আগের অঙ্কে ছিল, আগের উপরের দিকে ছিল যে রেন্টাল ইনকাম, তারপর ছিল বিজনেস ইনকাম, আর এখানে আসছে কি 10 মার্ক ছিল। এই বছর এখানে বলছে অ্যাসেসমেন্ট কিভাবে হবে, এমপ্লয়মেন্ট, রেন্টাল আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে। এখানে ছিল 10 মার্ক। তাহলে আমরা যদি অ্যাসেসমেন্টের কথা বলি বা ট্যাক্সের কথা বলি, তাহলে আমার টোটাল ইনকাম থেকে অ্যালাউবল এক্সপেন্সেস বাদ দিব, বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সেবল এক্সপেন্সেস। ঠিক আছে, এই ট্যাক্সেবল এক্সপেন্সেস এর উপরে আপনি ট্যাক্স ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করলে আসবে গ্রস ট্যাক্স। গ্রস ট্যাক্স থেকে বাদ দিবেন রিবেট, রিবেট বাদ দিলে আসবে ট্যাক্স লাইবিলিটি। এখান থেকে অগ্রিম কর বাদ দিবেন, আপনার কাছ থেকে উচ্ছে কেউ কাটলে সেটা বাদ দিবেন, গত বছর অতিরিক্ত কর দেওয়া থাকলে সেটা বাদ দিবেন, বাদ দিলে আসবে নেট ট্যাক্স। এই নেট ট্যাক্স এর সাথে আপনার যদি সারচার্জ অ্যাপ্লিকেবল হয় যোগ করবেন, আপনার ফাইন, পেনাল্টি, ইন্টারেস্ট এগুলি থাকলে যোগ করবেন, যোগ করা হলে আপনার টোটাল ট্যাক্স পেয়েবল। তাহলে আপনার 4-5 বার রিভিউ করার পরে এই যে 2 পাতার শিট, এই 2 পাতার শিটটা প্রিন্ট দিয়ে যদি আপনি মানি ব্যাগে অথবা ভ্যানিটি ব্যাগ অথবা কোথাও রাখেন, মাঝে মাঝে এই জায়গাটা দেখবেন, দেখলে আপনি বুঝবেন যে এটা দিয়ে কি বুঝাইছে। না বুঝলে আবার ডিটেলসে যাবেন। তাহলে এইভাবে কিন্তু রিভিউ করতে করতে দেখবেন আপনার মাথায় এই বিষয়গুলি ধারণ করা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনার খুব বেশি পরিশ্রম করা লাগবে। এরপরে আসেন টোটাল ইনকাম, রিবেট, নেট ট্যাক্স, সারচার্জ, ট্যাক্স উইথ রিটার্ন, এইগুলোর উপরে কোশ্চেন আসছে। তাহলে এই যে এখানে সংক্ষিপ্ত বিষয়গুলো বলা আছে এগুলো দিয়ে কিন্তু কাভার করছে। এরপরে দেখেন বলা আছে এই যে আবারও আসছে অন্য একটা বস্তু যে রেন্টাল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেয়েবল। তাহলে রেন্টের উপরে কিন্তু বারবার জোর দিতেছে দেখেন। আবার এখানে আসছে এমপ্লয়মেন্ট থেকে রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম। তাহলে আপনি যে রেন্টাল, এমপ্লয়মেন্ট আর একটা পেলেন বিজনেস ইনকাম, তাহলে বাকি যে 4টা খাত, ওই খাত কিন্তু খুব বেশি করার দরকার নেই। সারচার্জ একবার আসছে 5 মার্ক, তারপর হলে এমপ্লয়মেন্ট ইনকাম আরেকবার আসছে, পার্টি এগ্রিকালচার ইনকামের একবার উদাহরণ আসছে। তাহলে ডিটেলস কিছু কিন্তু আসে না, যে একদম বলে না যে রচনা এমপ্লয়মেন্ট ইনকাম বলতে কি বোঝান, ডিটেলস লেখেন, এরকম কোনো কোশ্চেন কিন্তু আসে না। আর এদিকে কি আসছে, অ্যাসেট ইজ ইকুয়াল টু, অ্যাসেট সমান সমান হলো ইকুইলিটি এন্ড লাইবিলিটিস। এটা আমরা যখন আইটি 10 বি, আইটি 10 বি পড়বো তখন এটা কাজে লাগবে। অথবা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তারা সহজে বুঝবেন যে অ্যাসেট সমান সমান হলো লাইবিলিটি আর ইকুইটি। কারণ আপনি যা অ্যাসেট করলেন সেটা ইকুইটি মানে হলো নিজের টাকা দিয়ে করছে, আর লাইবিলিটি মানে আপনার লোন দিয়ে কিনছে। আর যদি ফান্ড ফ্লো আসে তাহলে হলো ওপেনিং ব্যালেন্স প্লাস ইনকাম। তাহলে আপনার হাতে মাসের শুরুতে যত টাকা ছিল তার সাথে আপনার ইনকাম যোগ হলো, এই টোটাল টাকায় আপনি খরচ করতে হবে। তাহলে এই যে টোটাল টাকা আপনি খরচ করবেন, সেভিংস করবেন, ইনভেস্টমেন্ট করবেন, এরপরে কিছু টাকা থাকবে, সেটা হলো ক্লোজিং ব্যালেন্স। তাহলে পরীক্ষায় যদি সূত্র আসে যে আপনার অ্যাভেলেবেল ফান্ড বলতে কি বোঝান, এই ফান্ড থেকে আপনি কি কি করতে হবে। তাহলে এদিকে এগুলোর মার্কস একটু ওয়েট করলেন আপনারা কোন জায়গায় কোনটা বেশি। আর এখানে বলছে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, এটা দেখেন 2 বার আসছে। তাহলে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছি, অথরাইজ মানে কি কারো আপনি অনুমোদন দিলেন, আর রিপ্রেজেন্টেটিভ মানে হলো প্রতিনিধি। তাহলে প্রতিনিধি যারে অনুমোদন দিবেন সে। তাহলে প্রতিনিধি কারা হইতে পারে, এটা গত ক্লাসে বলছে, যদি আপনার ফ্যামিলি মেম্বার হয় তাহলে সে প্রতিনিধি, অথবা আপনি ফুল টাইম এমপ্লয়। এরপর আপনি যদি বলেন কোম্পানির প্রতিনিধি, তাহলে আপনার সিইও, সিএফও, ম্যানেজার, তারপরে কোম্পানির সেক্রেটারি, অথবা যারা আপনি মনোনয়ন দিবেন। তাহলে এইগুলি পড়তে যে 10 মার্ক, এই 10 মার্কের জন্য কিন্তু আপনার ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই, আইনে যাদের কথা বলা আছে তাদের নাম লেখলেই হবে। তারপরে অংশে দেখেন এই যে ক্যারি সরি ক্যারি ফরওয়ার্ড এন্ড সেট অফ লসেস। প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আপনার ইনকাম হইতে পারে এক খাতে, আর এক খাতে হইতে পারে লস। তাহলে আপনার চাকরি থেকে ইনকাম আছে, ভাড়া থেকে ইনকাম আছে, এগ্রিকালচারে লস হয়েছে। তাহলে 3টা খাত একসাথে যোগ করলে এগ্রিকালচারে 50 টাকা লস, আর 2টা খাতে 100 100 প্রফিট।
তাহলে 200 থেকে 50 টাকা বাদ দিলে 150 টাকা প্রফিট। এটা বলা হয় সেট অফ, মানে এক খাতের সাথে আরেক খাতের লাভ লস সমন্বয় করবে। এখন দেখা গেলো যে কৃষিতে লাভ হয়েছে, লস হয়েছে 300, বেতনে 100 টাকা লাভ, বাড়ি ভাড়া 100 টাকা লাভ। তাহলে যে কৃষির যে আরো 100 টাকা লস, এই লস ওই বছর আপনি সমন্বয় করতে পারেন না, মানে লস হয়ে গেছে। এই লস বলছে পরে আবার পরের বছর চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই যে পরের বছর গেলে গেলে কোন খাতের সাথে এটারে সমন্বয় করতে হবে, খালি একটু জিনিস মনে রাখলেই হবে। আর অ্যাজ ইউজুয়াল কথা হইলো, এক খাতে লস হলে আরেক খাতে সমন্বয় করবো, সমন্বয় করার পর অতিরিক্ত লস থাকলে সেটা ক্যারি করতে পারবো, মানে বহন করে অন্য বছরে নিতে পারবো। এইভাবে 6 বছর বহন করতে হবে। কোন কোন খাত সমন্বয় করতে পারবো না, অথবা সমন্বয় করার পরেও যদি লস থাকে পরের বছর কোথায় সমন্বয় করতে হবে। এই কথাটার জন্যই, এই একটু কথার জন্য 10 মার্ক। ঠিক আছে, তাহলে এটার একটা চার্ট আছে, ওই চার্টটা আমরা শিখবো। এরপরে দেন ডেফিনেশন। ডেফিনেশন আসছে কি অ্যাসেসমেন্ট ইয়ার, এসএসসি, ফেয়ার মার্কেট ভ্যালু, নন রেসিডেন্ট। আবার যখন ডিফারেন্সিয়েশন আসছে, মানে পার্থক্য করো, পার্থক্য করার সময় দেখেন আবার এই যে অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, রেসিডেন্ট, নন রেসিডেন্ট, কর ফাঁকি, কর অ্যাভয়েডেন্স, মানে কর ফাঁকি দিচ্ছেন আর একটা হলো কর পরিহার করছেন। তাহলে দেখেন এই যে ডেফিনেশন পড়লে এই ডেফিনেশন থেকে আবার পার্থক্য ব্যাখ্যা দিতে পারবে। আর আপনাদের প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমাদের যে রিটার্ন ফর্ম, 10 পাতার একটা ফর্ম আছে, এই ফর্মটা যদি আপনারা প্রিন্ট দেয়া এই 2 পাতার সাথে এই ফর্মটাও রাখবেন, তাহলে আপনার হলো 12 পাতা। এই 12 পাতা আমরা ক্লাসে যে অল্প বিস্তর যে দিব ডকুমেন্টস, সব মিলে যেটা বলছেন যে 60-70 পাতা। তাহলে গত ক্লাসে যে 8 পাতা দিছি, এই 8 পাতা যদি আপনি আপনার মেধা খাটান বা একটু শ্রম দেন, তাহলে 8 পাতা হয়ে যাবে আধা পাতা। যেমন গ্রুপ ওয়ানে লিখতেছিলেন যে গিফট ট্যাক্স পড়ছি, পরে বুঝলাম, এখান থেকে কি কোশ্চেন আসবে, কোশ্চেন সহ সামারি করে দেন। তাহলে ওই গিফট ট্যাক্সে যদি আপনি ব্যাক করেন, তাহলে প্রথমে আমরা বলছিলাম যে গিফট ট্যাক্সে কয়টা সেকশন আছে। তো আপনি যদি একটা খাতায় লেখেন গিফট ট্যাক্স, কোলন দেওয়া লিখলেন সেকশন 21, শিডিউল 1, ঠিক আছে। তারপর বলছে গিফট। গিফট বলতে আমরা এই উদাহরণই বলা আছে, সরি সংজ্ঞায় বলা আছে, গিফট মানে হলো সত্য ত্যাগ, মানে আপনার মালিকানা ত্যাগ করবেন, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি দান করবেন। এক হলো মালিকানা ত্যাগ করবেন, দান করবেন, বিনিময় নিবেন না, প্রফিট নিবেন না। বিনিময় নিলে বিনিময় হবে খুবই সামান্য, ইনএডিকুয়েট। এরপরে কোশ্চেনটা আসছে গিফট ট্যাক্সের উপরে কর কে দিবেন, যিনি দান করবেন উনি কর দিবেন। আপনি যদি লেখেন করদাতা, যিনি ডোনার, ঠিক আছে। আর একটা বড় কোশ্চেন বলছিলাম 4 নম্বর প্যারা বা 4 নম্বর সেকশন। তো ওটার কিন্তু প্রথমেই আমি হাইলাইট করে একটা নিয়ে লিখছি যে কোন দানের উপরে কর হবে না। তাহলে আপনি লিখলেন কর হবে না এরূপ দান। তো আপনি যদি লেখেন বাংলাদেশের বাইরের সম্পত্তি, তো এটা কিন্তু শুরুতেই আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। আবার আরেকজন লিখছেন যে তফসিল থেকে কি পড়বো, এটা প্রথম ক্লাস আলোচনা করছে। তাহলে ওই যে আয়কর আইনে কি আছে দেখেন, এখানে কিন্তু সংক্ষেপে বলা আছে ধারা 345, অংশ 25, অধ্যায় 52, বিধি 75, তফসিল 8টা। এখন তফসিল থেকে কি পড়বেন, এটা যখন কোশ্চেন প্যাটার্ন দেখবেন, দেখবেন তফসিল থেকে পড়ার তেমন কিছু নাই। এখন যদি বলে তফসিল 8টার নাম লেখেন, তাহলে আপনি নামটা খালি লিখবেন, ঠিক আছে। তারপর বলা ছিল আয়কর আইনের পরিসর, তো পরিসরের মধ্যে কি কি পড়তে হবে এটা আপনার সার্কুলারে বলা আছে, এই জায়গায় বলা আছে। আর বারবার আমি বলছিলাম যে আপনারা শুধু এই যে সপ্তম তফসিল আর ষষ্ঠ তফসিল এইটুক পড়বেন, ঠিক আছে। একজন লেখছেন তফসিল থেকে কি কি পড়তে হবে, বাধ্যতামূলক কি কি। তাহলে বাধ্যতামূলক যদি বলেন তাহলে সবই বাধ্যতামূলক, আর আপনি যদি বলেন অল্প শ্রমে, তাহলে পড়া খুব কম। আরো জন কোশ্চেন করছিলেন যে
গিফট অ্যাকসেপ্ট করছি, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে? তাহলে কোশ্চেন কি আসবে এটা তো দেখলেই বুঝছেন যে দান কর আইন কখন প্রবর্তন, কয়টা সেকশন আছে। ঠিক আছে, দান বলতে কি বোঝায়, সব বিষয় কিন্তু দেয়নি আপনাদের। তারপর কতিপয় দান অব্যাহতি, তো অব্যাহতির ক্ষেত্রে কিন্তু নিচে আবার পরে যখন আমি শর্ট করে দিছি, ঠিক আছে, এই যে গিফট, গিফট বলতে মালিকানা ট্রান্সফার, স্বেচ্ছায় দিবেন, আপনার কাছ থেকে কেউ বল প্রয়োগ করবে না। তারপরে যেটা ট্রান্সফার করলেন ওটার এগেনস্টে আপনি কোনো প্রফিট করবেন না। এরপরে বলা আছে আপনি যদি কিছু নেন, তাহলে যে জিনিস দান করছেন এটার যা মূল্য তার বিনিময়ে খুব সামান্য কিছু নিবেন। আবার একজন বলছিলেন যে কি কি দান অব্যাহতি, তো এই যে এখানে কিন্তু সংক্ষেপে খুব কষ্ট করে লেখা আছে যে সম্পত্তি দেশের বাইরের হইলে, সম্পত্তি যদি সরকারের দেন, সম্পত্তি এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে যদি দেন, চ্যারিটেবল পারপাস কোনো অর্গানাইজেশন তারা দেন। এই সবগুলোর পাশে আবার বলছিলাম যে খালি এই 4 নম্বরটা ভালোভাবে মনে রাখবেন। আর একটা ছিল যে দান কর আইনের করের হার কি। তাহলে করের হারের মধ্যে প্রথম বলা আছে এই যে অব্যাহতি সীমার অতিরিক্ত, তাহলে অব্যাহতি কত? অব্যাহতি হলো 20,000 টাকা। এরপরের যে দান করছেন ওটার ভ্যালু যা আছে তার প্রথম 5 লাখের উপর 5, পরের 10 লাখের জন্য 10, কি পরের 20 লাখ 15। তাহলে এইভাবে আপনারা কিন্তু খেয়াল করলেই কোশ্চেন কমে আসে। তাহলে এরপরে দেখেন নোটস, নোটস এর মধ্যে কি আসছে, একটা তো গেল ডিফারেন্সিয়েশন ডেফিনিশন, এরপরে বলা আছে নোটস। তাহলে নোটস এর মানে হলো টিকা। তো সংক্ষিপ্ত টিকার মধ্যে আবার এই যে দেখেন ইনভেস্টমেন্ট রিবেট আগেও আসছে, এই জায়গায় আবার টিকা, টিকা আকারে আসছে। তারপর হচ্ছে ট্যাক্স হলিডে, কারা নিতে পারবেন, কারা অ্যাপ্লাই করবেন। তারপরের পেজে আসেন, অ্যানালাইসিস ট্রান্সফার প্রাইসিং, ট্রান্সফার প্রাইসিং অফিসার, ঠিক আছে, টিপিও। তাহলে এটা এব্রিভিয়েশন আকারে আসলে তাহলে টিপিও লেখা থাকবে, আপনার লিখতে হবে ট্রান্সফার প্রাইসিং অফিসার। তারপর দেখেন অডিট, তাহলে ট্যাক্স অডিট না পড়েও কি আপনি অডিট লিখতে পারবেন না, যে ট্যাক্স আইনে অডিটে পড়লে কি কি বিষয় চেক করবে। তাহলে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তারা জানেন যে কোনো বিষয় নিয়ে জবাবদিহিতার সম্মুখীন হইলে আপনি কি করছেন এটার সাপোর্টিং দিতে হবে। তাহলে আমরা যেটা বললাম যে আপনি যদি 10 পাতার ইনকাম ট্যাক্স রিটার্নটা ভালোভাবে রিভিউ করেন, তো আমরা প্রথম ক্লাসে বলছিলাম ওই জায়গায় আপনার ব্যক্তিগত বিবরণ, আপনার আয়, আপনার ব্যয়, আপনার সম্পত্তি, আপনার লাইবিলিটিস, আপনার ব্যাংকের বিবরণ, তারপর ইনকাম সোর্সের এবং বিনিয়োগ, এই ফাইন্যান্সিয়াল ফিগার গুলি দেখাইতে হবে। ফাইন্যান্সিয়াল ফিগার যখন দেখাবেন ওটার এগেনস্টে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস আছে কিনা। তাহলে আপনি যদি বেতন খাতে ইনকাম দেখান, ভাড়া খাতে ইনকাম দেখান, ভাড়া খাতে ইনকাম দেখাইছেন তাহলে আপনার লাগবে ডিট, ভাড়া খাতে খরচ দেখাইছেন তাহলে যেই জিনিসটা খরচ হিসেবে দেখাইছেন এটার সাপোর্ট নিলেন। ঠিক আছে, তাহলে এগুলি কিন্তু না পড়লেও মোটামুটি আপনি লিখতে কি পারবেন। যে তারপরে দেখেন পিএসআর, পিএসআরটা এখন খুব ইম্পর্টেন্ট, কারণ পিএসআর আসছে আইনে খুব বেশি সময় হয়নি। ঠিক আছে, পিএসআর মানে হলো প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। আপনি যে রিটার্ন জমা দিচ্ছেন এটার ডকুমেন্টস দেখাইতে হবে। তাহলে আপনি কোথাও কোনো কাগজপত্র জমা দিলে, যেমন ব্যাংকে আপনার নগদ টাকা জমা দিচ্ছেন, জমা দিলে তারা একটা ডিপোজিট স্লিপ দেয় সিল মেরা। আপনি কোথাও চিঠি পোস্ট করে আসছেন, আপনার রিসিভিং না, তাহলে আপনি যে রিটার্ন জমা দিলেন, রিটার্ন জমা দিলে আয়কর অথরিটি আপনার একটা অনলাইন বা অফলাইনে যাই জমা দেন একটা সার্টিফিকেট দিবে, একটা অ্যাকনলেজমেন্ট দিবে, এটারই বলছে প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন। তাহলে এখানে দেখছেন বলছি যে 5টা কেস লেখেন যে ক্ষেত্রে পিএসআর লাগে। তাহলে আইনে দেখবেন যে 39+12, ঠিক আছে, এতগুলি খাত বলা আছে। তাহলে আয়ের যে 7টা খাত দেখবেন যে এই 7টা খাতের মধ্যে 3-4টে জায়গায় আছে। তাহলে আপনি
এই এলোপাথারি মানে কম করে যদি আপনি লেখেন তারপরে দেখবেন কিছু মার্কস আপনি ক্যারি করতেছেন। এরপরে দেখেন বলা আছে রেটস অফ ট্যাক্সেস। এই যে বললাম না যে আমরা যে স্বাভাবিক ব্যক্তি বা ন্যাচারাল পার্সন তাদের মধ্যে মেল ফিমেল এরকম ভাগাভাগি আছে। তো একবার কোশ্চেন আসছে কি পুরুষ মানুষের জন্য ট্যাক্সের রেট কত যদি তার 65 বছর না হয়। তারপর আরেকবার আসছে কি ইন্ডিভিজুয়ালের ট্যাক্সের রেট লেখেন, পার্টনারশিপ ফার্মের ট্যাক্সের রেট লেখেন। আর একটা বলছে ট্যাক্স ফ্রি লিমিট। আমরা সকলে জানি যে 3.5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরে কোনো কম নাই। তাহলে এই যে 3.5 লাখ, 3.5 লাখের পরে এই যে বললাম যে ব্যক্তি স্বাভাবিক ব্যক্তির আবার ভাগাভাগি আছে। স্যার তাহলে এখন স্যার এখন আসতে আহ, স্যার 26-27-এ কি স্যার লিমিট কি 3.5 লাখ না 3,75,000 হবে না স্যার? ওই আলোচনা যাচ্ছে। একটু সাউন্ড একটু কমাই নেই বুঝছেন, হুট করে বলছেন তো সাউন্ড অনেক বেশি চলে আসছে। মাইক্রোফোন দেওয়া তো হঠাৎ করে। আমার সাউন্ড ক্লিয়ার তো আপনাদের কাছে নাকি? জি স্যার। হ্যাঁ, মানে ওই যেটা বলতেছিলাম যে মানে কোশ্চেনে যদি বলে যে অমুক আয় বর্ষে বা অমুক কর বর্ষ, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। ঠিক আছে? আর আপনি যদি মনে করেন পাজেল হন যে কিছু উল্লেখ নাই, আপনার মাথায় আছে 24-25-এরটা, তাহলে আপনি লিখবেন 24-25 কর বর্ষ অথবা 25-26 কর বর্ষ। তাহলে এই যে পরীক্ষার হলে যে আপনি অঙ্ক করবেন বা অ্যান্সার দিবেন, সবসময় খেয়াল রাখবেন ওই জায়গায় আয় বছর কর বছর কি উল্লেখ করছে, বুঝছেন কিনা? জি এখন স্যার। আপনার এটা বুঝতে হবে যে যেটা আয় বছর ওই আয় বছরের সাথে রিলেটেড কর বর্ষ অনুযায়ী ট্যাক্সের রেট অ্যাপ্লাই করে। তাহলে আয় বছর লাগলে এর পরের বছর সেটা হবে কর বছর। তাহলে এই যে আপনি যে স্টাডি করবেন, স্টাডি করার সময় এটা মাথায় রাখতে হবে। পরীক্ষায় আমরা অল্প প্রিপারেশন নিলে এই জায়গায় ঝামেলাই করবো। কারণ কিছুই যদি লেখা না থাকে, আপনার মাথায় যেটা আসছে আপনি লিখবেন যে অমুক কর বর্ষর অনুযায়ী সমাধান করা হবে। তাহলে আপনি যেটা বলতেছিলেন 3,50,000, এইটা পরের কর বর্ষে মানে এখন তো চলমান আয় বর্ষ 26-27 কর বর্ষে যায় চেঞ্জ হবে। ওই আলোচনায় আমরা আসবো, ঠিক আছে? এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ বলেন, সোহেব হাসান, আপনি বলেন। তারপরে স্যার একটা কোশ্চেন ছিল জি বলুন। স্যার, যদি ইফ মার্কেট ভ্যালু ইজ আননোন হয় স্যার, মানে তখন স্যার এই ক্ষেত্রে কি হবে, একটু ওইটা যদি একটু আরেকবার আলোচনা করতেন স্যার। আননোনের ক্ষেত্রে বলছে এনবিআর ট্যাক্স অথরিটি যেটা ফাইনাল করবে সেটাই। ঠিক আছে, এখন ওটা ওই ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে তাহলে আপনি যে লিগাল প্রসিডিংসে যায় হাইকোর্টে যাবেন। মানে যেই বিষয়ের মূল্য আপনি বলতে পারতেছেন না বা মার্কেটে নাই, সেটা এনবিআর যেটা সাব্যস্ত করবে ওটাই প্রাইমারিলি মানতে হবে। এগুলোর ডেফিনেশনে যখন যাব তখন আমরা ক্লিয়ার করবো, ঠিক আছে? তাহলে এই যে ডেফিনেশনের মধ্যে আপনারা বুঝবেন ডিফারেন্সিয়েট, দেখে ফার্স্ট পেজে চলে আসছে আবার। ট্যাক্সের রেটটা বুঝলেন। রিটার্নের ক্ষেত্রে দেখেন দুটা বিষয় আছে। একটা হলো কার জন্য ম্যান্ডেটরি রিটার্ন, সর্বশেষ কত তারিখের মধ্যে সাবমিট করতে হবে। আর একটা হচ্ছে রিলেটেড সেকশন, এটার সাথে সেকশন গুলি কি কি। আচ্ছা, সেকশন ইউজুয়ালি পরীক্ষায় সরাসরি আসে না, 1-2 মার্কস থাকে। তাহলে সেকশন নাম্বার মুখস্থ করে সময় নষ্ট করার দরকার নেই। রিটার্ন থেকে একবার ছিল 8 মার্কস আর একবার হয়তো 5 মার্কস ছিল। তাহলে এই রিটার্ন নিয়ে বারবার কিন্তু বলতেছে যে 10 পাতার যে রিটার্ন ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, ওই ফর্মটার মধ্যে অনেক কিছু উল্লেখ আছে। আচ্ছা, তারপরে দেখেন একবার ছিল নোটস আর একবার আসছে শর্ট নোট। তো শর্ট নোটের মধ্যে আবার কি আসছে দেখেন, মানে গন্ডি কিন্তু খুব বড় না। এই যে ট্যাক্স ফ্রি ইনকাম আগের আলোচনায় ছিল, তারপর হচ্ছে অবস্থান ভিত্তিক ন্যূনতম পদ, তারপর এটা বলা আছে সেকশন অফ রিটার্ন সাবমিশন ইফ নট সাবমিটেড ইন টাইম। সময় মতো যদি রিটার্ন সাবমিট না করেন তাহলে কি হইতে পারে, আপনি আপনার ক্লায়েন্টকে মতামত দিবেন। তাহলে ট্যাক্স ডে দেখেন কয়েকবার আসছে। তারপর ইনকাম ট্যাক্স অথরিটি হু আর
অ্যাসেসিং ইনকাম ট্যাক্স অথরিটি। তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি আপনাদের মনে আছে? বলতে পারবেন কেউ সিকোয়েন্স ধরে? গত ক্লাসে সম্ভবত দিছে আপনাদের। জি সিকোয়েন্সিয়ালি কেউ স্যার। বলতে পারবেন কিনা? হ্যাঁ বলেন, নিচ থেকে উপরে বলেন। বলেন, ভুল হলেও সমস্যা নেই, আপনি নিচ থেকে উপরে সিকোয়েন্সিয়ালি বলেন, তারপরে কি আছে। আচ্ছা, না বললে আবার দেখবেন, ঠিক আছে। তারপর দেন হেডস অফ ইনকাম, তাহলে খাতের নাম বলছে, তো 7টা খাতের নাম লেখেন। তারপরে লিমিট অফ পারকিউজিট, এগুলি যখন আমরা খাত ওয়াইজ খরচের লিমিট করবো তখন এটা আছে, ঠিক আছে। তারপরে বলা আছে টিডিএস অন ইন্টারেস্ট, তাহলে যে উচ্ছে কর কর্তন করতে হবে এরকম একটা লিস্ট পর্যায়ক্রমে দেখবেন। কোনো সময় পরীক্ষায় বলে নাই অমুক খাতে কত টাকা ট্যাক্স কাটতে হবে বা কত পার্সেন্ট, বলছে 8টা 10টা বা 5টা খাতের নাম লাগে এবং সাথে উচ্চ কর্তনের রেট লেখা। তো উচ্চ কর্তনের রেট যখন আমরা পড়বো ওই জায়গায় দেখবেন অনেক ট্রিক্স আছে, খুব সংক্ষিপ্ত সহজে মনে রাখার অনেকগুলি খাত আছে, আমরা ওই খাতটাই খেয়াল রাখবো। কারণ পরীক্ষা যদি বাই চান্স বলে দেয় যে স্পেসিফিক খাত, ওই জায়গায় লেখেন, যদি ওর মধ্যে কাভার করে ভালো, না পড়লে টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আশেপাশে তো দেখবেন অনেক সময় হেল্প পাওয়া যায়। তারপর হচ্ছে ডেট অফ ইনস্টলমেন্ট অফ এআইটি, আপনি যে অগ্রিম কোড দিবেন কোন কোন তারিখে দিবেন। তারপর বলছে সেকশনস অফ এআইটি, তাহলে এরকম বিদঘুটে কোশ্চেন দুই একটা থাকলে ওটাতে বড় জোর হয়তো 5 মার্ক আপনার ছাড়তে হতে পারে। 5 মার্কের জন্য আপনার এত পরিশ্রম নেওয়ার দরকার নেই। তার হচ্ছে সেকশন অফ ট্যাক্স অ্যাসেসমেন্ট, আয়করের যে অ্যাসেসমেন্ট হবে এই সেকশন গুলো উল্লেখ করো। তো কিছু জিনিস আমরা সেকশন সহ পড়বো, ঠিক আছে। কোনটা সেকশন সহ পড়বো ওটা সেকশন সহ লেখা আছে আমরা যখন ডকুমেন্টস দেখবো। তারপরে দেন বলছেন মেনশন 4 হেডস অফ ইনভেস্টমেন্ট ফর ট্যাক্স ক্রেডিট, তাহলে 6 শিডিউল পার্ট 3 যে আমরা বললাম গত ক্লাসে, যে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে প্রদেয় করের কিছুটা লাঘব হয়। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন কিনা? আমি বেশ কয়েকটা খাত বলছিলাম, আপনাদের কারো খেয়াল আছে কিনা? স্যার ডিপিএস, হুম সঞ্চয়পত্র, হুম স্যার ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, হুম চ্যারিটি। হুম এখন স্যার এটাও মনে রাখার সহজ উপায়টা দেখেন, একটু সিকোয়েন্স চিন্তা করবেন। যে আপনার চাকরিতে আছেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে যদি ফান্ড থাকে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন, এইগুলো যদি অ্যাপ্রুভ করা থাকে তাহলে এটা ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হবে। তারপর ইনভেস্টমেন্ট আপনার টাকা কোথায় রাখেন, তাহলে টাকা আপনি ব্যাংকে রাখেন, তো ব্যাংকে রাখলেই হবে না, ওটা বলছে ওই জায়গায় 2টা খাত আছে, ডিপিএস, সঞ্চয়পত্র। অন্য কোনো ফর্মে ব্যাংকে রাখলে এটা এই ট্যাক্স রিবেট হবে না। এরপরে টাকা আমরা লগ্নি করি শেয়ার মার্কেটে, ঠিক আছে। কয়েকটা খাত বুঝলেন। এরপরে হলো লাইফ ইন্স্যুরেন্স, এর বাইরে ডোনেশন, গিফট, তাহলে ডোনেশন গিফটের ক্ষেত্রে বলা আছে রিলিজিয়াস, চ্যারিটেবল, আর এটা হলো ওই যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। তাহলে মোটামুটি বেশ কয়েকটা খাত চলে আসছে, তাহলে এইভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরটা দেখেন বলা আছে পেনাল্টি ফর ডিলে সাবমিশন অফ রিটার্ন অ্যান্ড ফ্যাক্টরি, তাহলে কি কি কারণে জরিমানা হয়। পরীক্ষায় একবারই আসছে, একবার বা দুইবার, 2-3 মাস ছিল। তাহলে জরিমানা কোন অপরাধে কত টাকা, এইসব জিনিস কষ্ট করে মনে রাখবেন না। কারণ ওই যে কোথাও বলা আছে 500 টাকা, কোথাও 1000, কোথাও বলা আছে 2 লাখ, কোথাও 1 লাখ। তো এর মধ্যে দুই একটা জিনিস আপনার এমনি মাথায় থাকবে, ঠিক আছে। কারণ পরীক্ষায় যদি আসে যে কি কি কারণে জরিমানা হইতে পারে, তাহলে আমরা জানি যে আইন আইন অমান্য করলে জরিমানা, তাহলে আইনে কি কি জিনিস মানতে বলছে ওটা মোটামুটি মনে রাখলে আপনি লিখতে পারবেন যে এই জিনিস না মানলে জরিমানা। তাহলে জরিমানা যখন দিবেন, জরিমানা ইউজুয়ালি হয় কি নগদে অথবা জেল অথবা দুইটা, কিন্তু স্পেসিফিক ইউজুয়ালি বলে না যে অমুক খাতে বা অমুক অপরাধের জন্য কত টাকা। তাহলে অপরাধের ধারায় যখন যাব দেখবেন যে স্পেসিফিক 2-1টা আইটেম আছে,
ওটা মনে রাখা সহজ। আর কিছু কিছু আছে অনেক পেঁচাইছে, ওই পেঁচানো জিনিস আমাদের মনে রাখার দরকার নেই। তারপর জানা যে ইনভেস্টমেন্ট রিবেট, আবার বলছে কিভাবে ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করতে হয়। স্যার তাহলে আমরা যে স্যার ফেক টিএনআই টা কি? টিন মানে ফেক টিনটা কি? এক মানে হলো ভুয়া ভুয়া। 3 নাম্বার কি আগে স্যার ভুয়া সুযোগ খোলা ছিল, যায়? আচ্ছা। হ্যাঁ করা যায়। আগে তো অনলাইনে নিত না, ঠিক আছে, অনলাইনে নিত না, তখন কি করতো, একজনের রিটেন আরেকজনের ফটোশপে ফেলতো, ফাইলে না নাম্বার ডিজিট চেঞ্জ করে এনবিআর জমা দিত। ও বুঝতে পারছি। না এখন তো স্যার ডিজিটাল, এখন তো আর পারবে না। এখন তো ডিজিটাল, এখন আর ওই সুযোগ নাই, নিবেই না। তারপর হচ্ছে 5 হেডস অফ ফাইনাল ট্যাক্স আন্ডার টিডিএস, ঠিক আছে, তো উৎসে কর্তন পড়লে এই ওইটা আমাদের কাভার চলে আসবে। এরপরে দেখেন আবার টিডিএস থেকে স্পেসিফিক কোশ্চেন, ট্যাক্স ডিডাক্টেড রেটস অফ, এখানে কি আসছে, উৎসে কর্তনের আসলে বেসিক জিনিসটা কি, 8টা উদাহরণ দেন। তারপরে এখানে যদি আপনি ডিফল্ট হন, উৎসে যদি না কাটেন, তাহলে কি ঘটনা ঘটবে। আর একটা আছে সাপ্লায়ার্স এর ক্ষেত্রে টিডিএস করতে, ঠিক আছে। তো এর মধ্যে দেখেন যে ওই সাপ্লায়ার্স এর রেট অনেক আগে একবার আসছে, পেনাল্টি 2বার আসছে, পেনাল্টি আসছে 2বার। তাহলে এই সেকশন মনে রাখা খুব কঠিন। পেনাল্টির ক্ষেত্রে বলছে যে আপনি যদি যথাসময়ে ট্যাক্স না কাটেন, ট্যাক্স কাটছেন যথাসময়ে জমা দেন নাই, কম জমা দিচ্ছেন, ঠিক আছে, সময় মতো জমা দেন নাই, তাহলে জরিমানা দিবেন। তো জরিমানার কথা বলা আছে যে যত টাকা না ফাঁকি দিলেন ওটা জমা দিবেন, ডিফল্ট অ্যামাউন্টের উপরে 2% হারে পার মান্থ ইন্টারেস্ট দিবেন। আর একটা বলেছে ব্যক্তিগত জরিমানা 25,000 টাকা, মানে কর্তনের দায়িত্বে যিনি ছিলেন উনি 25,000 টাকা জরিমানা দিবেন। এরপর দেন টাইপস অফ অ্যাসেসমেন্ট, যে এর আগে আসছিল যে অ্যাসেসমেন্টের ধারাগুলি লেখ, তাহলে ধারাগুলো যদি আপনি নাও লিখতে পারেন, আপনি লিখবেন যে কি কিভাবে অ্যাসেসমেন্ট হয়, ঠিক আছে, ধারা লিখতে পারেন নাই, তাহলে অ্যাসেসমেন্টের সংজ্ঞা লিখতাম, টাইপ গুলি লিখতাম, ঠিক আছে। একটা হলো যে সেলফ অ্যাসেসমেন্ট, মানে আপনি নিজে নিজেই বুঝলেন, আপনি নিজে নিজে রিটার্ন জমা দিলেন, আপনি রিটার্ন জমা দিলেন না, তাহলে ট্যাক্স অফিস আপনার উপরে জাজমেন্ট প্রয়োগ করে রিটার্ন জমা নিলেন, আপনার রিটার্ন নিয়ে ঝামেলা লাগছে, হেয়ারিং দিবেন, আপনার রিটার্ন ডিসিটি আবার রিভিউ করতে পারে, ঠিক আছে। তো এরকম বেশ কয়েকটা বিষয় বলা আছে। আবার রিটার্ন জমা পড়লে অডিটে করবে। তারপরে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, কেউ যদি মারা যান, পার্টনারশিপ ফান্ড যদি ভাঙা যায়, এরকম বিভিন্ন ক্ষেত্র বলা আছে, এক একটা আলাদা আলাদা ধারা। আরেকবার আসছে সত্য মিথ্যা নির্ণয় করো। তো সত্য মিথ্যা নির্ণয় যখন আসছে তখন দেন কোন জায়গাতে আসছে, এমপ্লয়মেন্ট ইনকাম, রেন্টাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, আদার ইনকাম, টিডিএস, তারপরে হলো সেলফ স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটি অ্যান্ড এক্সপেন্সেস, তার মানে আইটি 10, আমরা যে ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা বলছি, তার মানে দেন রিটার্ন, তারপরে ডেফিনেশন, অ্যাসেসমেন্টের সেকশন, ঘুরে ফিরে কিন্তু এই কথাগুলো আসছে, এই যে দেন 6 শিডিউল, এই পর্যন্ত আমার ইনকাম ট্যাক্স শেষ। তাহলে এই যে 345 সেকশন, 8টা ধারা, 8টা তফসিল আমরা বললাম, এর মধ্যে যদি আপনি একুমুলেট করেন দেখবেন যে ঘুরে ফিরে 50টা সেকশন থেকে সব কভার করছে। হ্যাঁ বলো। স্যার অ্যাজ এ আইটিভি হিসাবে আমার আমার ক্ষমতা কতটুকু, মানে আমি কি শুধু ফাইল ফিল আপ করবো নাকি আমি রিটার্ন পর্যন্ত বা আপিল পর্যন্ত যেতে পারবো? মানে একজন আইটিভি হিসেবে আসলে আমি বলা আমার আছে আপনি, ক্লায়েন্টের কতটুকু সুযোগ সুবিধা দিতে করতে পারবো? আপনি তো আইনজীবী, আইনজীবীর ক্ষেত্রে আইনে যা আছে সবই করতে পারবেন। আপনি রিটার্ন জমা দিবেন, তারপরকে হেয়ারিং দিবেন, হেয়ারিং এ সন্তুষ্ট না হলে আপিল যাবেন, ট্রাইব্যুনালে যাবেন। আপনি যদি বারের মেম্বারশিপ থাকে, মানে হাইকোর্টের বা ঢাকা বারের, মানে আপনি এলএলবি করা থাকলে, মেম্বারশিপ থাকলে আপনি হাইকোর্টেও যেতে পারবেন। তারপরে দেন গিফট ট্যাক্স, গিফট ট্যাক্স থেকে বারবার একবার একটাই কোশ্চেন আসছে যে ট্যাক্সেবল এক্সেন্টেড গিফটস, 2বার আসছে, ঠিক আছে। তাহলে আমি বারবার বলতেছি সেকশন 4 খুব ইম্পর্টেন্ট। আর অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে কি আছে দেখেন, অ্যাকাউন্টিং থেকে তেমন কিছুই নাই। ক্যাপেক্স এন্ড ওপেক্স এর পার্থক্য আসছে একবার, ট্রায়াল ব্যালেন্স থেকে একবার আসছে 10 মার্ক, ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন 10 মার্ক, আর হাবি যাবে অনেক কিছু করবেন পড়লে 5 মার্ক। এই 5 মার্কের মধ্যে আছে জিপি বলতে কি বুঝেন, প্রফিট এন্ড লসের আইটেম কি,
ডেপ্রিসিয়েশনের কয়টা মেথড আছে, রিটার্ন ডাউন ভ্যালু বলতে কি বোঝায়, নেট প্রফিট কি জিনিস, ট্রেডিং অ্যাকাউন্টে কি বিষয় থাকে, ট্রানজাকশন বলতে কি বোঝান, ইভেন্ট কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, লাইবিলিটি অ্যাসেট, এইগুলি। তাহলে এইগুলি আপনাদের একটা ক্লাস নিলে এনাফ, একটা ক্লাস নিলে একটু কভার হলো। আর বাংলা ইংলিশে কি আসছে, বেঙ্গলি টু ইংলিশ। তাহলে বাংলা থেকে ইংলিশ করতে বলছে যে ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি ইনিশিয়েটিভস অফ ইন্ডিয়া। এটা আপনার রচনামূলক আসতে পারে, অথবা বাংলা দেওয়া থাকলো যে এনবিআর ট্যাক্স পেয়ারের পক্ষে বা ট্যাক্স পেয়ারের জন্য সহনশীল হয়, এরকম কি কার্যক্রম নিচ্ছে। তাহলে এরকম কার্যক্রমের মধ্যে এই যে এতক্ষণ যে আমরা আলাপ করলাম, এই আলাপ যদি কেউ মনোযোগ সহকারে শোনেন তাহলে এটা বুঝবেন। তাহলে বুঝবেন প্রথমটা কি, যে রিটার্ন জমা দেওয়ার জন্য এখন আর ফিজিক্যালি যাইতে হবে না, অনলাইনে জমা দিতে হবে। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে ট্যাক্স দেওয়ার দরকার নেই। আপনি নিজে যদি কর আইন না বুঝেন, আপনি প্রতিনিধির মাধ্যমে হাজিরা দিতে পারবেন। আপনার বয়স যদি বেশি হয় তাহলে আপনার কর অব্যাহতির সীমা বাড়বে। আপনার যদি বিগত বছর ইনকাম ছিল, এখন আর ইনকাম নাই, তাহলে আপিল করে আপনার আবেদনের প্রেক্ষিতে আপনি ই10 বাতিল করা দিতে পারবেন। তাহলে দেন শুধু আলোচনা থেকে কিন্তু দুই একটা পয়েন্ট লেখা যায়। আবার আরেকটা হলো, আপনি যদি এনবিআর একটা কোশ্চেন ছিল একটা কোশ্চেন ছিল বলছি বলছি কেউ যদি গত বছর ট্যাক্স রিটার্ন দিছে, এই বছরে দেয় নাই, তাহলে তার টিন বাতিল করতে হলে কয় বছর ইনকাম থাকা যাবে না, এরকম কোনো শর্ত কি আছে বা কন্ডিশন কি আছে বা প্রসিডিওর? মানে কয় বছর না থাকলে দিতে হবে না এরকম বলা নাই, বলছে আপনি যদি মনে হয় যে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে না, তাহলে ইনকাম হবে না, সে আপনি রিটায়ারমেন্টে চলে আসছেন, আপনি ঘোষণা দিলেন, তার এটা যাচাই করবে, যাচাই করে যদি বুঝেন আপনার আসলে ইনকাম থাকবে না, তাহলে ঠিক আছে। কারণ ইনকাম থাকবে না কোন লোকের, মনে করেন আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে গেছে, তাহলে থাকতে না পারে। এখন আপনি আগে রিটার্ন জমা দিচ্ছেন, ওই জায়গায় হিউজ ওয়েলথ আছে, তাহলে ওয়েলথের বিনিময়ে কিছু পাবেন, ঠিক আছে। আবার আইনে কিছু বলা আছে না, যে ইনকাম হলে উৎসে কাটবে, উৎসে যিনি কাটছে উনি জমা দিবেন। আবার 264-তে বলছি যে 39টা আইটেম বলছে, ওই জায়গায় রিটার্ন জমার প্রুফ থাকতে হবে। কারণ আপনার 70 বছর বয়স হয়ে গেছে, আপনি ফিজিক্যালি ডিজেবল হয়ে গেছে, আমি প্রপার্টি কারণ আমি ট্রান্সফার করি নাই, ব্যাংকে টাকা আছে, ডিপিএস আছে, সঞ্চয়পত্র আছে, ইন্টারেস্ট আসে। তাহলে বলছে সঞ্চয়পত্র থাকলে আপনি রিটার্ন জমা দিতে হবে। মানে কাজটা খুব সহজ না। এখন যদি আপনার পরীক্ষায় লেখে যে আপনার এই ক্লায়েন্ট আসছে, আপনি একজন আয়কর পেশাজীবী, সে এখন এসে বলছে যে আপনি আমার জন্য অ্যাপ্লাই করে দেন, আমি আর ট্যাক্স জমা দিতে পারবো না, রিটার্ন জমা দিব, তাহলে তার আগে বুঝাইতে হবে যে এই সকল গ্রাউন্ড থাকলে আপনি পাবেন, ওইগুলি প্রুফ হওয়ার পরে কিন্তু আপনি জমা দিবেন। তাহলে এখন আপনি এই কোশ্চেন আসলে আপনি এই কথাগুলি লিখতে হবে, যে ইনকাম না থাকলে অ্যাপ্লিকেশন দিলে ট্যাক্স অফিস এটা অ্যালাউ করবে, কিন্তু অ্যালাউ করার ক্ষেত্রে এই বিষয়গুলি বিবেচনা করতে হবে, বা ট্যাক্স অফিস এই বিষয়গুলি দেখবে। তারপর দেন রোল অফ ইনকাম ট্যাক্স ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে এই বিষয়ে কিন্তু আপনার বই পড়ার দরকার নাই, পুরা আইনে সরাসরি কিছু বলা নাই। তাহলে এটা যখন এনবিআর ওয়েবসাইট ঘাটবেন অথবা না ঘাটবেন, আমরা জানি কি এনবিআর উদ্দেশ্য হলো সরকারের রাজস্ব আদায় করা। তাহলে সরকার রাজস্ব আদায় করে কি করবে, ডেভেলপমেন্ট ফেজে খরচ করবে। তারপরে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে তাদের ডেভেলপমেন্টের জন্য উন্নয়নমূলক কার্যক্রম করবে। রিচ পিপলের কাছ থেকে ইনকাম জেনারেট করা, সেটা এই বঞ্চিত সমাজের জন্য খরচ করবে। সরকারের যদি কোনো লোন লাইবিলিটিস থাকে সেগুলি পরিশোধ করবে। তারপরে ইকুইলিব্রিয়াম সৃষ্টি করবে, মানে সমতার সৃষ্টি করবে। তারপরে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবো, বিনিয়োগ করলে কি হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, কলকারখানা স্থাপন হবে। তারপরে ওই রিমোট এরিয়াগুলোর প্রগ্রেস হবে। তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু আপনি কম বেশি লিখতে হবে, যার জন্য আইন একেবারে টু দ্য পয়েন্টে পড়ার দরকার নেই। এরপর ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, একবারই আসছে এখানে 10 মিনিট, গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ইন এনবিআর। ঠিক আছে, যারা এনবিআর এর যে
হায়ারার্কি যেটা পড়লাম, আর এর পাশাপাশি এনবিআর বিগত সময়ে কি কি ডেভেলপমেন্ট নিয়েছে, যেমন আমরা জানি যে কর আইনটারে সংশোধন করছে, অটোমেশন করছে, তারপরে সংসদীয় পদ্ধতিতে তারা বিল, ফাইন্যান্স বিল আসার পরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে, ঠিক আছে, এই বিষয়গুলি মোটামুটি লেখলেও আপনার মার্কস বা স্কোর আসবে। তারপরে আসছে অ্যাপ্লিকেশন টু দ্য ডিসিটি ফর টাইম টু সাবমিশন রিটার্ন। আপনি রিটার্ন জমা দেওয়ার সময় মতো দিতে পারেন না, এখন আপনি অ্যাপ্লিকেশন দিন, তো নতুন আইনে আসছে অ্যাপ্লিকেশন আপনি দিতে পারবেন, যথাসময়ে জমা না দিলে আপনি কিছু পেনাল্টির সম্মুখীন হয়। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, আর এই যে 2 পাতার পরে এখন যেটা ওপেন হচ্ছে, এই 2 পাতার বিষয়টা এখন 7 পাতায় আছে। 7 পাতায় কেন আসছে? এই 2 পাতায় আপনারা খালি দেখছেন যে ওই কোশ্চেন কবে আসছে, ঠিক আছে, কোশ্চেনটা কোন কোন সালে আসছে, কোন টপিক্স কোন কোন সালে আসছে। এখন এই টপিক্স এর পাশে খুব সংক্ষেপে আইনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। তাহলে ওই 2 পাতা এখন আর আপনার পড়ার দরকার নাই, কারণ কোশ্চেন কি আসবে না আসবে অলরেডি আপনি বুঝছেন। এবং ওই কোশ্চেন গুলির পাশেই যেহেতু, বা ওই টপিক্স এর পাশে ইন শর্ট, একদম যতটা শর্টে কি পয়েন্ট আনা যায় এখানে আনা আছে। তাহলে ওই 2 পাতা আপনি প্রিন্ট দেওয়ার দরকার নেই, আপনি প্রিন্ট দিবেন এই 7 পাতা। তাহলে 7 পাতার মধ্যে যেমন এব্রিভিয়েশন ছিল, এব্রিভিয়েশনের ইলাবোরেটিভ ফর্মে জায়গা আছে। এডিআর এর বলছিলাম যে কি করতে হবে, তারপরে যে এই যে অ্যালাউবল ডিডাকশন ইনকাম থেকে, রেন্টাল ইনকাম থেকে কি কি খরচ বাদ যাবে, তারপরে দেন বিজনেস ইনকাম থেকে কি কি খরচ বাদ যাবে, তারপরে যে আইন কবে প্রবর্তন হয়, কখন রিটার্ন জমা দিতে হবে, রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ ডেট কি, তারপরে অ্যাপেক্স ইনকাম ট্যাক্স অথরিটি কারা, এই সবগুলি বিষয় এই জায়গায় প্রত্যেকটা পাশে লেখা আছে। তাহলে আপনারা যে যে বিশাল বড় বই পড়বেন, আমি কিন্তু বলছিলাম যে পড়ার সময় আপনি নিজেই সামারি করুন, সামারির কাজ অনেকটা কিন্তু আমি আগাই দিছি। এখন এটা প্রিন্ট দেয়, এই যে সামনে আরো জায়গা আছে, এই সামনের জায়গায় এখানের কিছু যদি আপনি না পড়তে চান, আপনি আপনার মতো করে লেখেন, ঠিক আছে। তাহলে এই 7 পাতা যারা একটু অলস টাইপের তারা এটা পড়বেন, আর যারা একটু সিনসিয়ার তারা আবার এর পাশে অনেক জায়গা আছে ওই জায়গায় লিখবেন। আর স্যার যাদের আরো একটা বেশি, স্যার একটা কথা ছিল স্যার। স্যার আপনি এই পিডিএফ এ যেটা শর্ট করে লিখেছেন, পরীক্ষায় যদি আনসার এইরকম দেওয়া হয় তাহলে কি মার্ক আসবে স্যার? এটার তো কোনো ব্যাখ্যা আপনারা আমি দিতে পারতেছি না। আচ্ছা। এখন এই জায়গায় আমি আপনাদের দিচ্ছি যে আপনারা যেন সহজে ব্রেনে রাখতে পারেন। এখন আপনি কি আইলসামি করে 3 ঘন্টা সময় রেখে আধা ঘন্টায় শেষ করবেন, নাকি 3 ঘন্টায় লিখবেন? আবার কোশ্চেনে আছে 2 মার্কস, 2 মার্কসের জন্য যদি আপনি 1 পাতা লিখবেন নাকি 2 লাইন লিখবেন, এই ডিসিশন তো আপনারা নিতে হবে। আর যেটা বলছিলাম, আপনি যদি এখন আসছে এডিআর, এখন এই জায়গায় তো আর বড় কিছু লেখার দরকার নাই, এব্রিভিয়েশন আসছে, আপনি এখন লিখবেন যে এডিআর এর এব্রিভিয়েটেড ফর্ম বা ইলাবোরেটিভ ফর্মুলা অল্টারনেটিভ ডিসপ্লেস সলিউশন। এরপরে কিন্তু আপনারা বলে নাই যে আপনারা ব্যাখ্যা করেন, তো আপনি ব্যাখ্যা করবেন কিনা সেটা কোশ্চেন দেখে আপনার বুঝতে হবে। আর যদি আপনি এখন মনে করেন আসছে কি যেন বলে, ইনকাম ট্যাক্স অথরিটি কারা, আপনি এখন কি লিখলেন, আই, ডিসিটি, ইএসিটি, তাহলে তো আপনার মার্কস পাবেন। এগুলি সংক্ষেপ করা হয়েছে আপনার মেমোরি যেতে যেমন থাকে। এখন যদি বলে বিজনেস ইনকাম থেকে কি কি খরচ অ্যালাউ, তো আপনার লিখলেন পারচেস, তাহলে মার্কস না দেওয়ার কিছু নেই। আপনি লিখলেন অবসোলেন্স অ্যালাউন্স, আপনি লিখলেন কমিশন ডিসকাউন্ট। এখন কেউই তো লেখলো যে ব্যবসার উদ্দেশ্যে যে মালামাল ক্রয় করা হয়েছে, ঠিক আছে। আরেকজন লিখলেন যে মালামাল স্টোরে থাকতে থাকতে অকেজো হয়ে গেছে, এটা আর ব্যবহার করা যাবে না, এরকম খরচ। তাহলে উনিও মার্কস পাবেন, আপনিও মার্কস পাবেন। কিন্তু আপনি এমন একটা, যেমন আয়ের 7টা খাত আসছে, আপনি যদি এখন বলেন যে ইউরা বিজি ফাও, ইউরা বিজি ফাও, ওদের লেখলে কি তারা বুঝবে? এটা লেখা হয়েছে যেন আপনি মেমোরিতে থাকে।
যেমন আপনারা ওই যে আমরা ওই ছোটবেলা যখন ইয়ে পড়ছে বাংলা ব্যাকরণ, ওই জায়গায় একটা চ্যাপ্টার এরকম ছিল পা গোটা দীপ্তি, ঠিক আছে? আবার অবশ্য পাগলে কিনা বলে, তারপরে ওই যে এরকম বিভিন্ন শব্দ ছিল, ননসেন্স রাইম কিছু ছিল। আবার ওই যে পড়ছেন না বেনিয়া সহকলা, মানে রং ধরে 7টা রঙের নাম লিখতাম, তো পরীক্ষায় কি আমরা বেনিয়া সহকলা লিখছি? বুঝছেন কিনা বিষয়টা?